Hello and welcome back again to Shilpo Samagra art class. আজকে হেয়ার স্টাডি হেয়ার ড্রয়িং এর সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট যে কোনো ড্রয়িং করার সময় বেসিক যে আমরা লেইন করি সেই আউটলাইন ড্রয়িং বা লেইন ড্রয়িংটা দিয়ে আমরা যে কোনো ড্রয়িং শুরু করব। হেড স্টাডি হেয়ার স্টাডি যখন করছি মাথার অংশই যখন আমরা আঁকছি লুমিস মেথড অবশ্যই লুমিস মেথডের হেড স্টাডির উপরে আমার পুরো প্লে লিস্ট রয়েছে বানানো, সেখানে লুমিস মেথড আমি পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি, বাংলায় ন্যারেটেড একদম ক্লাস, তোমরা দেখে নিতে পারো। তাহলে লুমিস মেথডটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীকালে যে কোনো ড্রয়িং করার ক্ষেত্রে হেড স্টাডিতে তোমাদের খুব সুবিধা হবে। এখন আমরা যেটা আঁকছি, এর আগের দিন একটা হেয়ার স্টাডি আমরা দেখেছিলাম যে কোনো কিছুর উপরে যে কোনো আকার বা শেপের উপরে আমরা কিভাবে চুল বা হেয়ার আঁকতে পারি, যেটা শুধুমাত্র হেয়ার টেক্সচারিং ও লাইটিং। আজকে বিশেষ করে একটা মেয়ের মুখ আমি আঁকছি এবং তার চুলটা খুব সুন্দরভাবে বাঁধা আছে এবং খোপা করে, আর একটা গাজরা যেটা বলা হয় ফুল খোপাতে মালা আর কি পরানো রয়েছে। আমাদের ফেসিয়াল ফিচার্স বা ফেস আঁকাটা আজকে আমাদের বিষয় নয়, আজকে আমাদের বিষয় হচ্ছে শুধুমাত্র হেয়ার স্টাডি করা এবং তাতে চুলের উপরে লাইট কিভাবে পড়ে এবং সেটা কি রকম এফেক্ট হয় সেটা আমরা দেখব। তো ড্রয়িং করার ইন অর্ডার টু আর কি ড্রয়িং দ্য হেড, সেকেন্ড স্টেপ হচ্ছে শেডিং দেওয়া, আর শেডিং এর শুরু হচ্ছে শ্যাডো ম্যাপিং বা শ্যাডোর বা ছায়ার যে আকার সেটা আমরা আগে স্থির করে নেব এবং জাস্ট সেটাকে ফিল করব ডার্ক কালার দিয়ে এবং সেটাকে শেডিং বলা হয়। শেডিং কিভাবে দিতে হয় এটার ওই বেসিক গাইডলাইন হচ্ছে ওই শ্যাডো ম্যাপিংগুলো, মানে শ্যাডোর যে আকারগুলো আমরা এঁকে নিই। এক্ষেত্রে আমরা বিশেষ শ্যাডো নেই, পুরো চুলটাকে একটা ডার্ক মাস হিসেবে আমরা ফার্স্ট অফ অল দেখবো, পুরোটাকেই ডার্ক হিসেবে, এবং তারপরে আমরা রিফ্লেক্টেড লাইট এস্টাবলিশ করব। এই যে ডার্কগুলো আমরা দিচ্ছি সেটাকে আরো বেশি পরিমাণে ডার্কেন করার জন্য, আরো বেশি ডার্ক করার জন্য এই থার্ড ক্রস হ্যাচিং, প্রথমে যে আমি হ্যাচিং গুলো ছোট ছোট দাগগুলো দিচ্ছিলাম তার উপরে জাস্ট আমরা ক্রস হ্যাচ করব। ক্রস হ্যাচিং আর হ্যাচিং এটাই হচ্ছে ডার্কেন করার মানে মেন আর কি প্রসেস। আমরা এখানে পুরোটাকে একবারেই ভর্তি করে নিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমরা টেক্সচারটা লুজ করে যেতাম। এই যে হ্যাচিং করছি এটার ফলে একটা হেয়ারের ন্যাচারাল যে টেক্সচারিং, ওই একটা একটা করে চুল আঁকার মতোই আর কি, যদিও সেটা ঠিক প্রসেস না, সেটা ভুল প্রসেস আমি বলবো। তার কারণ হচ্ছে এইরকম ভাবে যদি আমরা ট্রিটমেন্টটা করি, এইরকম ভাবে যদি আমরা আঁকি, তাহলে চুল আঁকাটা আমাদের খুব ইজি হয়ে যায় এবং লাইট শ্যাডো বা যে কোনো হেয়ারের যে একদম মানে ডিটেলিংগুলো সেগুলো আমরা খুব অ্যাবস্ট্রাক্ট ভাবে আর কি ধরতে পারি। এই জিনিসটা বোঝানোর জন্য আলটিমেটলি আমাদেরকে ড্রয়িংটার শেষ অবধি অপেক্ষা করতে হবে যাতে আমরা টেক্সচারিংটা দেখতে পাই। দেখো, যে রেফারেন্স থেকে আমরা ছবি আঁকি বা যে রেফারেন্স দেখে আমরা ছবিটা আঁকি, বা হয়তো আমরা অনেকে আছে যারা কল্পনার থেকেই আঁকো, খুব ভালো, সেটা একটা সেক্ষেত্রেও তোমরা এরকম প্রসেসই অবলম্বন করতে পারো। আর যদি রেফারেন্স অনুযায়ীও করো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, আমাদেরকে যে 100% ওটাই নিয়ে আসতে হবে আমাদের ক্যানভাসে বা কাগজে, তার কোনো কিন্তু ওরকম বাধা ধরা নিয়ম নেই। আর সেটা না করাই আমার মনে হয় ভালো, তার কারণ হচ্ছে ছবি যেটা আমরা দেখে আঁকছি সেটা একটা ফটোগ্রাফি, সেটা রিয়েলিটিকে একদম পুরো ধরেছে। আর আমরা যেটা করছি সেটা একটা পেন্টিং, আর পেন্টিং বা স্কেচিং সেটা একটা অন্য ডাইমেনশনকে কিন্তু ধরা যায় সেটা দিয়ে। সুতরাং আমরা ওই রকম 100% কপি করা থেকে বিরত থাকবো। যেটুকুনি আমাদের হাত থেকে বেরোচ্ছে আর কি, ন্যাচারালি যে স্ট্রোকগুলোর মাধ্যমে যে জিনিসগুলো বেরোচ্ছে সেটা কিন্তু বেশি ভালো লাগবে দেখতে। যখন আলাদা করে আমরা ছবি দেখবো, আমরা যখন নর্মালি আমরা ছবি এঁকে নেওয়ার পরে দেখি, তখন তো আর আমরা রেফারেন্স ছবিটা দেখি না, তখন আমরা আমাদের কমপ্লিট ড্রয়িং বা স্কেচিং বা পেন্টিংটা দেখি, এবং তখন কিন্তু ওই ছবিটার উপরেই নজরটা বেশি যাবে, রেফারেন্সটার উপর না। বা অন্য যারাও দেখবেন তারাও কিন্তু রেফারেন্সটা আর দেখবেন না, তোমার পেন্টিংটা দেখবেন। সুতরাং সেখানে স্বাধীনভাবে কাজ করো এবং ড্রয়িংটা করো, এটা একটা ছোট্ট টিপস বলতে পারো, দেখবে তোমার ড্রয়িং অনেক বেটার হয়ে যাবে।
যাই হোক, ফেসিয়াল ফিচার্সের কিছু ছোট্ট ছোট্ট জিনিস, যেমন চোখটা আমি বিশেষ করে এই কারণে দিলাম যাতে করে হেড যে পার্সপেক্টিভে রয়েছে বা যেভাবে ঘুরে রয়েছে সেই জিনিসটা যেন আমরা দেখাতে পারি, এবং ফেস যে পার্সপেক্টিভে রয়েছে সেটা যেন আমরা দেখাতে পারি। না হলে চোখ নাকগুলো আঁকারও কোনো প্রয়োজন ছিল না, নাক তো আমি আঁকিনি, জাস্ট চোখের একটা সাজেশন আমি এঁকে দিলাম। এখানেই দেখো রিফ্লেকশন লাইট, যেটা কানের উপরে একটা, চুলের উপরে হালকা একটা আলো, যেটা রিফ্লেক্টেড লাইট বলা হয়, যেটা মেন যে লাইটটা আমাদের এসছে লাইট সোর্স থেকে, সেটা রিফ্লেক্টেড হচ্ছে আশেপাশে সারাউন্ডিং বস্তু থেকে এবং অনেক রিফ্লেক্টেড লাইট ক্রিয়েট করছে। সেই রিফ্লেক্টেড লাইটটা কিন্তু অটোমেটিক স্বতন্ত্রভাবে স্বতঃস্ফূর্তভাবে ওটা ফুটে উঠলো, আমাকে কিন্তু আলাদা করে রিফ্লেকশনের জন্য খাটতে হচ্ছে না। এটাই হচ্ছে ওই ক্রস হ্যাচিং এবং হ্যাচিং এর ইম্পর্টেন্স। এবং আমি এই যে ডার্কটা দিলাম, মানে হ্যাচিং এর পরে যে আমি ভরাট মোটা তুলি দিয়ে যে কাজটা করলাম, বাই দ্য ওয়ে আমি ফটোশপে আঁকছি, তো আমার কাছে নানা রকম ব্রাশ রয়েছে। তোমরা যারা গ্রাফাইট পেন্সিল বা চারকোল ইউজ করবে তারা কিন্তু চারকোলটা বা পেন্সিলটাকে কাট করে কাগজের উপর শুইয়ে নিয়ে এই কাজগুলো করতে পারো, এবং লেডটা তাহলে ওরকম মোটা হয়ে সুন্দর হয়ে পড়বে এবং বিভিন্ন একই রকমই এফেক্ট পাওয়া যাবে হ্যাচিং এর উপরই যখন আমরা ওরকম করবো, এবং তার উপর জাস্ট আমরা কিছু ডার্ক অ্যাকসেন্ট জাস্ট অ্যাড করব, তাতেই ওটা হেয়ার বলে মনে হবে। এবং এখানে পরিশ্রমটা কত কম, এবং আমাদেরকে প্রত্যেকটা চুল একটা একটা করে দেখে আমাদেরকে আঁকতে হচ্ছে না। আমরা এই কাজটার উপরেও বিভিন্ন রকমের ডিটেল অ্যাড করতে পারি এবং তার কোনো লিমিট নেই। আমরা অনেকক্ষণ ধরে খেটে আর কি এতে ডিটেলিং অ্যাড যদি করি, তাহলে কিন্তু এটা আরো বেশি রিয়েলিজমের দিকে চলে যাবে, যেটাকে আমরা রিয়েলিস্টিক আর কি কাজ বলি, হাইপার রিয়েলিস্টিক আজকাল টার্মস ইউজ হচ্ছে। হাইপার রিয়েলিজমের দরকার নেই আমার মনে হয় স্কেচিং বা ইয়েতে। হ্যাঁ, যদি তুমি টেক্সচারিং এর মাধ্যমে বা শেপের ডিজাইনিং এর মাধ্যমে সেটা করতে পারো, তাহলে আমি মানবো যে হ্যাঁ সেটা ভালো, কোনো একটা বিশেষ টেক্সচার ইউজ করেছে যার জন্য ওটা রিয়েলিজমের কাছাকাছি চলে এসছে। কিন্তু এই একটা একটা করে ধরে ধরে এঁকে রিয়েলিস্টিক করার কোনো কারণ নেই, তার জন্য তো ক্যামেরা রয়েছে, আমরা ফটোগ্রাফি করতে পারি। ড্রয়িং বা স্কেচিং যেটা তোমরা করবে সেটা যেন দেখে মনে হয় যে ওটা হ্যাঁ ওটা ড্রয়িং বা পেইন্টিং, দরকার নেই ওটাকে ফটোগ্রাফি মনে করানো। সুতরাং আমাদের কোনো দায়ও নেই এক কথায়। আর এই ধরনের কাজ করার সময় মনে রাখবে যে তুমি যেটা করবে সেটাই কিন্তু দর্শক দেখবে, তোমার রেফারেন্স ছবিটা কিন্তু দর্শক দেখতে আসছেন না। সুতরাং পেইন্টিং এ যে তোমার ছাপটা সেটা তোমার কাজের উপর থাকবে। তাই আমি বলছি এই প্রসেসগুলো অবলম্বন করে যে কোনো কিছু ড্রয়িং করো সেক্ষেত্রে এরকম ভাবেই হয়। আর চুল নর্মালি রিফ্লেকটিভ বস্তু, মানে যদি না আর কি তাতে মানে যত্ন না নেওয়া হয়ে থাকে আর কি, সাধারণভাবে চুল অনেক বেশি রিফ্লেকটিভ হয়। আর টান করে বেঁধে থাকার ফলে যে লাইটটা চুলের উপরে আর কি খেলছে বা পিছলে বেরিয়ে যাচ্ছে বলতে পারো, সেটা কিন্তু একই সাথে যে কপালের এবং ওই ফ্রন্ট প্লেনের যে প্লেন চেঞ্জটা সেই অনুযায়ী আর কি সেই লাইট চেঞ্জটা হচ্ছে। মানে মাথার যে গোল আকারটা আমরা লুমিস মেথডে দেখেছি, সেটা যে ক্রেনিয়ামটা আর কি, সেই ক্রেনিয়ামটা অনুযায়ী কিন্তু লাইট এখানে বিহেভ করছে। এটা কোনো ব্লক নয়, এটা একটা রাউন্ড সার্কেল বস্তু। যাই হোক, ড্রয়িং আমাদের কমপ্লিট, আমরা ডার্ক অ্যাকসেন্ট দিয়ে দিয়েছি, এখানে একটু লাইট অ্যাকসেন্টের পিঙ্ক, সেটা একটু মোটা ব্রাশ দিয়ে আমি কিছুটা পরিমাণ চেষ্টা করছি টোনিং করে দেওয়ার আর কি, কালার দিয়ে দেওয়ার। আমাদের এখানে কালার দেওয়াটাও উদ্দেশ্য নয়। দেখলে যে ফোরহেডে যে আমি একটা স্ট্রোকে ব্রাশটাকে অনেক বড় করে আমি দিলাম, তার মধ্যে একটা ইউনিফর্মিটি বলতে পারো, একটা হারমোনি কাজ করবে। যদি আমি ওই অংশটাকে মানে ছোট তুলি দিয়ে সরু তুলি দিয়ে খুব ধীরে ধীরে করতাম, এই এফেক্টটা বার করতে আমার অনেক টাইম লাগতো, আদৌ হতো না। কিন্তু এটার মধ্যে যে ন্যাচারাল ফোরহেডে যে রিফ্লেক্ট লাইটের সাথে গ্রেডিয়েন্টসে ওই লুজ অ্যান্ড শার্প এজের যে কাজটা অটোমেটিক এই জিনিসগুলো হবে যদি আমরা আর কি একটু সাহস করে নিজের ব্রাশ স্ট্রোকগুলো ইউজ করতে পারি। আর এটাও বলে রাখা ভালো যে আর্টিস্ট কিন্তু
চেনা যায় বা তিনি পরিচিত হন তার ব্রাশ স্ট্রোকের জন্য। এটা একটা কারণ যে তার স্ট্রোক কেমন, এটা থেকেই তিনি আর কি আর্টিস্ট হিসেবে পরিচিতি পান, মানে সেরকম সমাজ। এবং কানের কিছু ডিটেল যেখানে লাইট আর কি এসে হিট করছে, দেখো আমরা কিন্তু লাইট এস্টাবলিশ করার জন্য এই কাজটুকু নিয়ে, ওই পিঙ্ক কালারটুকু নিয়ে আমি দিলাম গোলাপিটা। লাইটটা মুখের উপরেও যে মানে হেয়ারের সাথে একই সাথে তাল মিলিয়ে মুখের উপরে, কপালের উপরে এবং গালের উপরে পড়েছে, সেটা বোঝানোর জন্য আমরা শুধুমাত্র ওখানে রংটা ইউজ করলাম। না হলে ড্রয়িংয়ে রংটা ইউজ করার আমার দরকার ছিল না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এবং আমাদের চুল আঁকা কমপ্লিট। এরপর এদিক ওদিক কিছু টোনিং বা মিড টোনিং যেটাকে আর কি বলা হয়, হাফ টোনিং, সেটা আর কি করে দেওয়া যাতে করে জিনিসটা একটা আকার পেয়ে যায়। এবং ওয়ার্ক ডান। তারা দেখলে নিশ্চয়ই যে মানে চুল আঁকার জন্য আমি আগেও যেটা বলছিলাম যে লাস্ট অব্দি তোমাদেরকে অপেক্ষা করতে হবে, চুল বা মাথার উপরে আর কি আঁকার জন্য আমাদেরকে ওই একটা একটা করে আঁকার কোনো প্রয়োজনই নেই। আমরা এরকম ভাবেই এই একই প্রসেস ফলো করব। প্রথমে আউটলাইনটা ড্র করে নেব, যে বেসিক শেপটা, এবং সেটাকে জাস্ট ডার্ক দিয়ে ফিল করব। এবং ওই হ্যাচিং অ্যান্ড ক্রস হ্যাচিং ইঙ্ক নিয়ে, এবং ইঙ্ক নিব রয়েছে আমার কাছে, সেটা দিয়ে আমি ক্রস হ্যাচিং একদিন দেখাবো, যে আমরা শুধুমাত্র কিছু দাগ দিয়ে কিভাবে শেডিং দিতে পারি, নো স্মাজিং। এখানে যাও বা আমি খানিকটা স্মাজিং ইউজ করেছি বলতে পারো, বা ডার্ক অ্যাকসেন্টের রং আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি মোটা তুলি দিয়ে, সেক্ষেত্রে আমি সেটাও করবো না, শুধুমাত্র হ্যাচিং করব, সেটা দিয়েই কিন্তু শেডিংটা বোঝানো যাবে। তো আজকের মতো হেয়ার স্টাডি এখানে পার্ট 2 আমি সমাপ্ত করছি। চ্যানেলটা থেকে যদি কিছু শিখতে পারো, ফাইন আর্ট হেল্প যদি তোমরা পেয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শো সাম লাভ, টাটা।